আমার মনে হচ্ছে বারবার বিএনপির বিশেষ করে তৃণমূলের নেতাকর্মীদের দখলবাজি, চাঁদাবাজি ইত্যাদি অন্য দলগুলো, প্রতিপক্ষ দলগুলো যেহেতু সমালোচনা করছে বেশ প্রচণ্ডভাবে, এমন আগে শুধু জামাত করতো, এখন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, অন্য অন্য ছাত্র নেতারা, সেক্ষেত্রে আমি মনে করি যে ক্ষেত্রে এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই বক্তব্য তার দলের নেতাকর্মীদের প্রতি সতর্ক বার্তা, যদি বলেন যে আরও কঠোর ভাষায়, যে এটি তিনি সাবধান করে দিচ্ছেন যে এটি চলবে না। তারেক রহমান বলেছেন, জনগণের বিপক্ষে কাজ করলে 5 আগস্টের মতো পরিণতি ভোগ করতে হবে। এটি কি এক ধরনের তার দলের নেতাকর্মীদের এক ধরনের কি সাবধান করে দেওয়া, এমন কি কোনো কিছু করছে? আমরা দেখতে পাচ্ছি যে বিপক্ষেটা আপনার ওভারঅল পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান হিসাবে একদিকে দলের নেতাকর্মীদেরকেও যেমন বলা বোঝাতে পারে, বা যারা রাষ্ট্র ক্ষমতার মধ্যে আছে তারাও আপনার ইশারা ইঙ্গিত হতে পারে যে আপনি জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বাইরে আমরা বিভিন্ন কাজ করেন, তাহলে স্বাভাবিক কারণেই এটা তো আপনার জনগণ ভালোভাবে নিবে না। আমি রাজনীতি করি, আমার তো সর্বশেষ লক্ষ্য উদ্দেশ্যই হচ্ছে যে আমি জনগণের কাছে নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত হয়ে আসব। কিন্তু আমি যে জনগণের স্বার্থের বিরুদ্ধে বিভিন্ন রকম অপকর্মের সাথে জড়িয়ে যাই, তাহলে জনগণের কাছে তো আমাকে জবাবদিহিতা বা প্রশ্নবিদ্ধ হয়ে যাব। সেই বিষয়টি আমার মনে হয় যে উনি অ্যাড্রেস করেছে ওভারঅল সকলকেই, যে সরকারের মধ্যেও যারা আমরা আছি তারাও এই বিষয়গুলো মাথায় নিয়ে তাদের দায়িত্ব পালন করবেন। আমরা যারা দলে দায়িত্বশীল জায়গায় আছি সেখানেও তাদেরকে এই দায়িত্বশীলতার পরিচয় দিয়ে তাদেরকে চিন্তাভাবনা করতে হবে, তাদেরকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমার মনে হয় এটাই একটা মেসেজ হিসেবে আমি মনে করি। মানে কোনো আগাম কোনো কিছু আছে কিনা আপনাদের? না, এখানে শুনেন, আগাম অনুমান করে তো কোনো কিছু বলা সম্ভব না। আপনার কোনো বিষয়ে অনুমান নির্ভর বক্তব্য দেওয়া জায়গাটা আমার মনে হয় আমাদের কারোর জন্যই সঠিক হবে না। কিন্তু হারুনের সাথে আমি যোগ করতে চাই, জি প্লিজ। আমার মনে হচ্ছে বারবার বিএনপির বিশেষ করে তৃণমূলের নেতাকর্মীদের দখলবাজি, চাঁদাবাজি ইত্যাদি অন্য দলগুলো, প্রতিপক্ষ দলগুলো যেহেতু সমালোচনা করছে বেশ প্রচণ্ডভাবে, এমন আগে শুধু জামাত করতো, এখন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, অন্য অন্য ছাত্র নেতারা, সেক্ষেত্রে আমি মনে করি যে ক্ষেত্রে এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই বক্তব্য তার দলের নেতাকর্মীদের প্রতি সতর্ক বার্তা, যদি বলেন যে আরও কঠোর ভাষায়, যে এটি তিনি সাবধান করে দিচ্ছেন যে এটি চলবে না। আচ্ছা, আরেকটি বিষয় আপনার কাছে, আমি আজকে সিপিডি বলেছে যে রাজনৈতিক সংস্কার ছাড়া অর্থনৈতিক সংস্কার সম্ভব নয়। হ্যাঁ, তারপরে জানিয়ে সিপিবির মানে সিপিবি বলেছে যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়া প্রয়োজন। সিপিবি না সিপিডি? সিপিডি সরি, সেন্টার ফর পলিসি ডায়ালগ। কিন্তু এখানে তো সিপিডি তো মানে রাজনীতির চেয়েও বেশি অর্থনীতি নিয়ে কাজ করে, কিন্তু এখানে এক্ষেত্রে কিন্তু আমার ব্যক্তিগত বা অনেকেই মনে করেন অর্থনীতি ঠিক না হলে রাজনীতি ঠিক হবে না। এখন ঘুরে ফিরে সেই নির্বাচনের দিকে যাচ্ছে। না, নির্বাচনের দিকে যাচ্ছে, কিন্তু তার চেয়েও 5 আগস্টের পর অনেক পরিবর্তন হয়েছে। আমরা চেহারা পরিবর্তন দেখছি, পথ পরিবর্তন দেখছি, এমনকি সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু অর্থনীতি কি বদল হয়েছে? অর্থনীতিতে দুর্বৃত্তায়ন, অর্থনীতিতে যে আগ্রাসী অবস্থা ছিল, গত 15 বছরে যে অবস্থা ছিল সেই অবস্থা থেকে একটি দল এখন বিএনপি আসলেও কি অর্থনীতি খুব ভালো অবস্থায় নিয়ে যেতে পারত? অর্থনীতি ভালো অবস্থায় না, অর্থনীতির যে বিচ্যুতিগুলো, সেই বিচ্যুতি দূর হচ্ছে কিনা। ওয়াসায় কি এখন দুর্নীতি হয় না? তিতাসে দুর্নীতি হয় না? দুর্নীতি তো আপনি মানে রাতারাতি বন্ধ করতে পারবেন না। রাতারাতি না, কিন্তু প্রক্রিয়াটা শুরু করতে হবে। এবং কজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, কিন্তু এই যে জনসেবা খাতের যারা দুর্নীতি, যার সাথে যারা এর সাথে যুক্ত, যারা এর রাঘব বল বা যারা এর কুশীলব, তাদের কজনের বিরুদ্ধে ব্যবস্থা। দ্বিতীয় হচ্ছে, বিগত সরকারটি যাদের উপর ভর করেছিল, যে অর্থনৈতিক কাঠামোর উপর, সেই কাঠামো কি আদৌ নড়চড় হয়েছে? রাজনৈতিক সংস্কার, অর্থনীতির সংস্কার জন্য রাজনৈতিক সংস্কার যেমন জরুরি, একইভাবে অর্থনৈতিক সংস্কার না হলে রাজনৈতিক সংস্কার হবে না। একটু শুনে আসে হারুন ভাইয়ের কাছ থেকে। হারুন ভাই, সংস্কারের তো আপনারা চাচ্ছেন, কিন্তু সংস্কারের থেকেও বেশি চাচ্ছেন মানে বলা হচ্ছে নির্বাচন, কিন্তু সংস্কার তো প্রয়োজন আছে। এই যে অর্থনীতির কথা
এসছে, অন্যান্য বিষয়গুলো আসছে, এখন বিএনপি এরকম একটি ভঙ্গুর একটা অর্থনৈতিক অবস্থার মধ্যে গিয়ে দেশের যদি ক্ষমতা তাদের জনগণ যদি তাকে দেয় তাহলে কি অবস্থা দাঁড়াবে? দেখেন, বিএনপি কিন্তু সবসময় একটা ক্রান্তিকালে দেশের দায়িত্ব নিয়েছে, শুরু থেকে, জন্মলগ্ন থেকেই। এবং বিএনপি জনগণের কাছে পরীক্ষিত। বিএনপি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ত্রুটি বিচ্যুতি নাই, আমি এই কথা বলবো না, কিন্তু এই দেশে রাষ্ট্র মেরামত বলেন, রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের ক্ষেত্রে বলেন, বিএনপির অবদান সবচেয়ে বেশি। অর্থনীতির ক্ষেত্রে যে বিশৃঙ্খলা, আপনাকে এই জিনিসগুলো চিহ্নিত করতে হবে, এবং অর্থনৈতিক যে কাঠামোগুলো দুর্বলতা রয়েছে সেই জায়গাগুলোতে আপনাকে দূর করতে হবে। তো সেই জায়গাগুলোকে তো আপনাকে দূর করবে কারা? নির্বাচিত সরকার ছাড়া তো এটা কেউ পারবে না, কঠিন। নির্বাচিত সরকারই আসলেই আপনাকে এই জায়গাগুলোকে আপনার চিহ্নিত করে সঠিক পদক্ষেপ নিতে হবে। কিন্তু বাংলাদেশের বক্তব্য, হারুন ভাই, ছাত্রনেতাদের সাথে না আমি বলছি যে নির্বাচিত সরকার যে এর অংশীদার হবে না, তার সেই নিশ্চয়তা চাচ্ছে না। বিষয়টা হচ্ছে কি, শুনেন, আমি তো ভবিষ্যৎবাণী করে বলতে পারবো না। আমি বিএনপির উদাহরণই বলি আপনাকে, যে বাংলাদেশে এই এর আগে এরশাদের সময় পর্যন্ত 90 সাল পর্যন্ত বাংলাদেশের জিডিপির গ্রোথ রেট কতটুকু ছিল, এবং আমাদের যে ডেভেলপমেন্ট বাজেট ছিল ক টাকা। সাইফুর রহমান যখন বাংলাদেশের অর্থমন্ত্রী হলেন 91-এর গভর্নমেন্টের সময়, তখন আপনার আভ্যন্তরীণ সোর্স বাড়ানোর জন্য ভ্যাট প্রথা চালু করা হলো। সবাই তখন, এবং এটার জন্য হরতাল হয়েছে, 72 ঘন্টা পর্যন্ত হরতাল হয়েছে। তৎকালীন সময় আওয়ামী লীগ সহ এটার বিপক্ষে সকল দল রাস্তায় নেমেছে। এবং এইটা আপনার এই প্রথা প্রবর্তন হওয়ার পর মাত্র 2-3 বছরের মধ্যে বাংলাদেশের জিডিপিতে 40% আপনার আমাদের আভ্যন্তরীণ সোর্স যোগ করার একটা সুফল পাওয়া গেছে। এবং বাংলাদেশকে তখন বলা হয়েছে এমার্জিং টাইগার। কারণ বাংলাদেশে আপনার প্রায় 20 কোটি মানুষের দেশ। আমরা এখানে যদি সুষম আমরা দরিদ্রের উপর ভ্যাট আপনার কার্যকর দরকার নাই। আপনার এখানে ট্যাক্সের যে বিষয়গুলো আছে, আপনি এনবিআরকে শক্তিশালী করেন। আপনার কাঠামোগুলোকে স্ট্রং করলেই আপনার আভ্যন্তরীণ রাজস্ব বাড়বে, এতে জনগণের উপর আপনার চাপ পারবে না। আপনি অহেতুক আপনার খুব সহজেই আপনার আভ্যন্তরীণ সোর্স বাড়ানোর জন্যে আমি ট্যাক্স বাড়িয়ে দিলাম, আমি ভ্যাট বাড়িয়ে দিলাম, দরকার নাই তো। আপনার যদি আমার কাঠামোগুলো যদি আপনি শক্তিশালী করতে পারেন, তাহলে কিন্তু আপনার এই এরিয়াগুলোকে আমি সম্প্রসারণ করতে পারবো। আমি 96 সাল থেকে এমপি হিসাবে এবং সংসদীয় কমিটিতে, অর্থ মন্ত্রণালয় সংসদীয় কমিটিতে আমি কাজ করেছি, যার ফলশ্রুতিতে এই অভিজ্ঞতাটুকু আমার হয়েছে। এবং আমি আমাদের মাননীয় সাবেক অর্থমন্ত্রী সাহেব রহমানের খুব আন্তরিকভাবে কাছে ছিলাম, এবং ওনার কাছাকাছি আসার ফলে উনি সবসময় বলতো যে বাংলাদেশের মতো একটা তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশ, এখানে আমাদের বাজেট প্রণয়নের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হয়, যে দরিদ্র সীমার নিচে যারা বসবাস করছে তাদের বিষয়টা যেমন বাজেটে একটা গুরুত্বপূর্ণ রিফ্লেকশন লাগে, পাশাপাশি উচ্চ আয়ের যে লোক রয়েছে সে বিষয়ে আমাকে একটা দৃষ্টিভঙ্গি নিয়ে আসতে হয়। এটাকে ব্যালান্স করে বাংলাদেশের ইকোনমিতে বাজেট প্রণয়ন করা ভেরি টাফ। তারপরেও উনি, আমি বলবো যে বাংলাদেশের এতে একটা সফল অর্থমন্ত্রী ছিলেন, যে উনি আপনার যে দিক নির্দেশনা দিয়ে গেছেন। আমরা গত এই 15 বছরে কেন হারিয়ে ফেলেছি পথ? আমাদের আপনার শেয়ার বাজার বলেন, ধ্বংস করে ফেলেছি। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসছে শেয়ার বাজার লুটপাট হয়ে গেছে, ধ্বংস করে ফেলেছি আমরা। আমাদের যে ব্যাংকগুলো লুটপাট করে ফেলেছি। আপনি ব্যাংকে আজকে আপনি এখনকার চিত্র দেখেন, 15 বছর গণমাধ্যমে, উনি সিনিয়র সাংবাদিক হিসাবে 15 বছরে সামান্য কিছু সংবাদ পরিবেশিত হয়েছে, কিন্তু এই বিষয়গুলোর সাথে সরকারের আপনার মন্ত্রী বলেন, সরকারের উচ্চ পর্যায়ের লোকরা সরাসরি জড়িত, যে কারণে আজকে আপনার ভুয়া প্রতিষ্ঠান করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে চলে গেলাম। তখন এই বিষয়গুলো কয়েকটা গোষ্ঠী এই কাজ যারাই করেছে তারা তো আপনার সবই সরকারের সহায়তাই করেছে, নিশ্চয়ই সরকারি সহায়তাই করেছে। বাংলাদেশ ব্যাংকের যারা গভর্নর ছিল বা যা ডেপুটি গভর্নর ছিল তাদের সহায়তাই করেছে। সুতরাং এই যে আপনার রাজনীতিকরণের ক্ষেত্রে যেটা বললো, বাংলাদেশের যদি রাজনীতি ঠিক হয় তা আমাদের শতকরা 90% সংকট দূর হয়ে যাবে। আমাদের সংকটটা তো রাজনীতিতে, এই সংকটটা আমরা গত 50 বছর ঠিক করতে পারছি না। আমাদের বিএনপি, যেটা আপনি বললেন যে বিএনপি গত 40 বছর জন্মলগ্নের পর থেকে ক্রান্তিকালে, 75-এর 15 আগস্টের পর বলেন, আপনার 90-এর গণঅভ্যুত্থানের পর বলেন, এবং বাংলাদেশের যে পরিবর্তনগুলো এসছে, সাংবিধানিক পরিবর্তনগুলো এসছে, পজিটিভ পরিবর্তন,
সেগুলো কিন্তু বিএনপির হাত ধরেই হয়েছে। আমরা এখনও পরিবর্তন করতে চাই। সংস্কার প্রক্রিয়া কিন্তু আপনি রাতারাতি করতে পারবেন না। এখানে সংস্কার প্রক্রিয়া রাজনৈতিক দলের ঐক্যমত লাগবে, সমঝোতা লাগবে, এবং এটার জন্য পার্লামেন্ট লাগবে, এবং এটার জন্য দূরদর্শিতা সম্পূর্ণ চিন্তা ভাবনা লাগবে, এবং মানসিকতাও দরকার হবে। মানসিকতারও দরকার হবে। আপনি এই মুহূর্তে গত 15 বছরে যে মন মানসিকতা নিয়ে প্রশাসন বলেন, বিচার বিভাগ বলেন, যারা এই 15 বছর ধরে আমাদের রাষ্ট্রকে যে পর্যায়ে নিয়ে গেছে, আপনি কি আমি এই 5 মাসে সেই পরিবর্তন হয়ে গেছে? অসম্ভব। এটার জন্য আপনাকে চর্চার মধ্যে যেতে হবে। আইনের সুশাসন ফিরিয়ে আনার জন্য বিচার বিভাগের বিচারকদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। সেই দায়িত্বটা তাদেরকে সঠিকভাবে উপলব্ধিতে আনতে হবে। প্রশাসনের, বিশেষ করে আইন প্রক্রিয়া সংস্থার ক্ষেত্রে 15 বছর যা হয়েছে, 15 বছর যে অবস্থার মধ্যে আইন প্রক্রিয়া সংস্থা ছিল, বাংলাদেশের 50 বছর এটা কখনো হয়নি। যে গত 15 বছরে সরাসরি পুলিশ বাদী সাক্ষী হয়ে রাজনীতিবিদদের নামে যত মামলা হয়েছে, গত 15 বছর শেখ মুজিবের সময় হয়নি। তো এত মামলা হয়েছে, এটা কল্পনা করা যায় না। তো এইটা তো আপনার আইন প্রক্রিয়া একটা রাষ্ট্রের প্রতিষ্ঠানের কাজ নয়। র্যাব যে কারণে গঠন করা হয়েছিল, র্যাব যে কারণে বাংলাদেশে গঠন করা হয়েছিল, যে বাংলাদেশে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, যে দ্রুত আপনার অপরাধীদের শাস্তির আওতায় নিয়ে আসা, দ্রুত তাদেরকে অপরাধীদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অ্যাকশন যাওয়া। কিন্তু তার পরিবর্তে তারা কী করেছে? তার পরিবর্তে পুরো কাঠামোটা, পুরো শক্তিটা তারা ব্যয় করেছে একেবারে যে আপনার জঙ্গি নাটক সাজানো। 100% বলছে মিথ্যা, 100% জঙ্গি নাটক সাজিয়ে এরকম টেলিভিশন চ্যানেলে একদম লাইভ টেলিকাস্ট করেছে যে আজকে এইখানে ঘেরাও আছে, এখানে ঘেরাও আছে, আপনি তদন্ত করে দেখেন, এগুলো সব ছিল অসত্য। হ্যাঁ, এখন পত্রপত্রিকায় বের হচ্ছে। আচ্ছা, আমার এলাকায় তো দেখুন 2-3টা ঘটনা ঘটছে, 100% অসত্য। তারপরে আপনার ধরেন যে তারা যে গুম এবং আপনার বিচারপতি হত্যাকাণ্ডের সাথে জড়িয়েছে, এটার জন্য তো র্যাব গঠন করা হয়নি। যে কারণে আজকে এই সংস্কার কমিশনই বলেন, রাজনৈতিক দলগুলো বলছেন তাদেরকে বিলুপ্তির কথা বলা হচ্ছে। প্রয়োজন নাই তো। কেন আপনার? আমরা তো এই সমস্ত আইন প্রক্রিয়া সংস্থাকে এই অপরাধের সাথে জড়ানোর জন্য তো আমরা গঠন করিনি। মানুষের জানমালের নিরাপত্তার জন্য গঠন করা হয়েছে, মানুষের সুশাসন নিশ্চিত করার জন্য গঠন করা হয়েছে। এগুলোর যদি ব্যত্যয় ঘটে, তাহলে তো আমরা যারা এই সংস্থাগুলো গঠন করছি, আমাদের উপর দায় চলে আসে, আমাদের উপর দোষ চলে আসবে। যে কারণে আপনার সংস্কারই বলেন বা আপনার সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার জন্যই বলেন, রাজনৈতিক দলের ঐক্যমত ছাড়া এবং রাজনৈতিক দল সমূহ ছাড়া এগুলো আপনার রাতারাতি সম্ভব নয়। যে কারণে আমি বারবার আমরা বলছি যে সংস্কারের একটা রূপরেখা সরকার উদ্যোগ নিয়েছে, কিন্তু সরকারের আমার এসব ক্ষেত্রে এটা আমি মনে করি সন্দেহ তৈরি হচ্ছে। তার কারণ আপনি সংস্কার রাজনীতি, আমরা 40 বছর ধরে রাজনীতি করি, আমাদের যাতে আরও প্রবীণ রাজনীতিবিদরা আছে। আমরা দেশের রাজনীতি, জনগণের আকাঙ্ক্ষা, জনগণের প্রত্যাশা নিয়ে আমরা যেটা ভাবছি, সেগুলো আমাদেরকে ভাবতে দেন। আপনারা আমাদের সহযোগিতায় থাকেন। আপনারা এটার জন্য আমি বলবো না যে আপনারা এখান থেকে বাইরে থাকেন, আপনারা সহযোগিতায় থাকেন, পরামর্শ দেন। আমরা পরামর্শ দেওয়ার পথটা গত 15 বছর সত্যি বলছি বন্ধ হয়ে গেছিল। আজকে গণমাধ্যমে কথা বলবে, সাংবাদিকরা কথা বলবে, সাংবাদিকরা লেখালেখি করবে, তার মধ্য দিয়ে তো আমাদের একটা ভালো জিনিস বেরিয়ে আসবে। জি, আবু নাসর ভাই, আপনি একটু সময় দিতে পারলে ভালো হতো। আপনি একদম 10 সেকেন্ডে যদি একটু 10 সেকেন্ডে অনেক ব্যাপারের সাথে একমত, কিন্তু র্যাব গঠনটাই ছিল ভুল সিদ্ধান্ত। কারণ র্যাব বিএনপি আমলে গঠিত হয়েছিল, তো বিচার বহির্ভূত হত্যা তখন থেকেই শুরু হয়েছে।